স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সান্দ্রর পরিধানের সাদা শার্ট এবং কালো ফর্মাল প্যান্ট সম্পূর্ণ সিক্ত হয়ে উঠেছে চুইয়ে পড়া রক্তধারায়। জীবন্ত কাটাকুটি শরীর সহ্য করতে পারেনি, রীতিমতো মিয়ে পড়েছে। খুঁটির সঙ্গে বাধা না থাকলে নির্ঘাত এতক্ষণে সে লুটিয়ে পড়তো মেঝেতে। আসমান উঠে দাঁড়ালো। সান্দ্রর রক্ত ছিটকে উঠে ইতোমধ্যে পোশাকে ছোপ ছোপ দাগ সৃষ্টি করেছে, কিন্তু সেসবের পরোয়া নেই। কয়েক পা হেঁটে দূরে গিয়ে দাঁড়িয়ে মুষড়ে পড়া সান্দ্রকে পর্যবেক্ষণ করলো সে। এমন দৃশ্য কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অবলোকন করলে হয় নিজের জ্ঞান হারাতো, নয়তো তৎক্ষণাৎ অসুস্থতা বোধ করত। দৃশ্যটির বিভীষিকা তাদের রাতের ঘুম হারাম করে দিত নির্ঘাত। কিন্তু সান্দ্রর বিকৃত চেহারা এবং রক্তাক্ত মানচিত্র খচিত বুকও আসমানকে ঠিক সন্তুষ্ট করতে পারল না। মস্তিষ্ক শুধু একটা কথাই তাকে বলে চলেছে, এতটুকু যন্ত্রণা যথেষ্ট নয়, আরও চাই। সান্দ্রর যে অবস্থা, তাতে তাকে এই অবস্থায় এখানে ফেলে রেখে গেলে রক্তক্ষরণে সে মারা যাবে এর মধ্যে। কিন্তু এত সহজে মৃত্যু দেওয়া অসম্ভব। রক্তপিপাসা মেটেনি আসমানের। সান্দ্র বহু কষ্টে এখনো পর্যন্ত নিজেকে সজ্ঞানে রেখেছে। আসমান মুখ ধরে না রাখলেও বর্তমানে চিৎকার করার শক্তিটুকু পর্যন্ত মাঝে নেই। দুর্বল শরীরে দৃষ্টিও ক্রমশ ঝাপসা হয়ে আসছে। এই কি সেই নরক যার সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থে সাবধান বানিয়ে দেওয়া থাকে? আর এই আসমান কি সেই নরকের প্রহরী? না, প্রহরীর এত ক্ষমতা কোথায়? আসমান নরকের প্রহরী নয়, বরং নরকরাজ, যার এক হুকুমে মহাকাল থেকে পৃথিবীর বুকে নেমে আসে স্বয়ং নরক। কিন্তু কেউ তো তাকে কোনোদিন বলে দেয়নি পৃথিবীতে স্বর্গের পাশাপাশি নরকও বিদ্যমান থাকা সম্ভব। নিজের ইতালিয়ান ব্যবসায়ী পিতার একমাত্র সন্তান সান্দ্র, যার অধীনে শাসিত হয় গোটা একটা বিজনেস এম্পায়ার এবং মিস্টিক রিপার খ্যাত মাফিয়া। জীবনে শত সহস্র পাওয়ার ভিড়ে কোনোদিন না পাওয়ার কি তা টের পায়নি সান্দ্র। সোনার চামচ নিয়ে বড় হওয়া এবং অতঃপর উচ্ছন্নে যাওয়ার এই যাত্রায় কোনোদিন এমন এক পরাশক্তির মোকাবিলা করতে হবে তা কল্পনাতীত ছিল সান্দ্রর। এই আসমান কি আদতেই একটি মেশিন, নাকি বদ্ধ উন্মাদ? তাকে বর্ণনা করার কোনো শব্দ রয়েছে কি এই পৃথিবীর কোনো ভাষার ব্যাকরণে? আসমানকে পুনরায় নিজের দিকে এগোতে দেখল সান্দ্র। ঠোঁটে ঠোঁট চেপে ধরল সে, তাতে জিহবায় রক্তের নোনতা এবং ধাতব স্বাদ পেল সহসাই। সামনে এসে দাঁড়িয়ে নিজের প্যান্টের পকেট থেকে একটা কিছু বের করলো আসমান। ভালো মতো তাকিয়ে সান্দ্র উপলব্ধি করলো জিনিসটি একটি সিরিঞ্জ। যথাযথভাবে উল্লেখ করলে একটি ফাঁকা সিরিঞ্জ। No, 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 crazy psycho. You are a fucking psychopath, damn it. সান্দ্রর দুর্বল কণ্ঠের প্রতিবাদী ধ্বনিতে বিন্দুমাত্র আগ্রহ বোধ করল না আসমান। দুই হাতে সিরিঞ্জটি তুলে ধরে পিস্টন টানল। কোনো ওষুধ কিংবা তরলে নয়, বায়ুতে পূর্ণ হতে থাকলো সিরিঞ্জটি। 20 থেকে 50 মিলি বায়ু মানবদেহের তীব্র শারীরিক যন্ত্রণা, ধমনী এবং হার্ট ব্লকেজ থেকে আরম্ভ করে দীর্ঘ বেদনার কারণ হতে পারে। 50-এর উপরে হার্ট ফেলিয়ার কিংবা নিশ্চিত মৃত্যু। বরাবর 25 মিলিতে থামলো আসমান। দৃষ্টিতে প্রকাশ পেল সন্তুষ্টি। সান্দ্রর দিকে অগ্রসর হতেই কুঁকড়ে গেল সে। খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে যে এই দানবটি কি করতে চাইছে। একেবারে মারবে না, ধুকে ধুকে মারবে। My dad will kill you. দেহের অবশিষ্ট শক্তিটুকু একত্রিত করে অন্তিমবারের মতন চিৎকার করে উঠল সান্দ্র। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না আসমান। অবিচলিত ভঙ্গিতে সে চেপে ধরল সান্দ্রর বাহু, বরাবর ধমনীতে পুশ করে দিল সিরিঞ্জের সবটুকু বায়ু। সান্দ্রর মনে হলো সমস্ত শরীরে এক বেদনাদায়ক তরঙ্গ খেলে গেল। ধীরে ধীরে একটা চিনচিনে ব্যথা বুকে ছড়িয়ে পড়তে আরম্ভ করলো। সান্দ্রর শরীর কেমন ছেড়ে দিচ্ছে, ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। সান্দ্রর অক্সিজেন যেন হু হু করে নিঃশেষ হয়ে আসছে। মুমূর্ষু অবস্থায় ছটফট করতে থাকা রোগীর ন্যায় আসমানের দিকে চাইল সান্দ্র।
কোনো শব্দ উচ্চারণ করতে অসমর্থ সে, শুধু অসহায় অশ্রুসিক্ত দৃষ্টিতে একটিমাত্র প্রশ্ন আসমানের উদ্দেশ্যে, কেন এমন যন্ত্রণাদায়ক মৃত্যু? অবশ্যই উত্তর করল না আসমান। মানুষ হলে হয়তো মৃত্যু পথযাত্রায় এই ব্যক্তিকে এমন মৃত্যু প্রদানের কারণটুকু বলতো, কিন্তু সে তো একটা মেশিন। মেশিনের কোনো প্রকার মানবিক অনুভূতি হয় না। অতএব সান্দ্রর প্রশ্ন নিরুত্তর। নিজের পকেটে সিরিঞ্জটি ভরে উল্টো ঘুরল আসমান। Prego che non ci sia posto all'inferno. আসমানের অন্তিম বাক্যটি প্রতিধ্বনিত হলো সান্দ্রর কর্ণকুহরে। দৃষ্টি প্রদীপ নিভে আসতে থাকলো। নরক যন্ত্রণা অনুভব করতে করতে সান্দ্র স্থির নয়নে চেয়ে রইল দূরে, যেখানে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে যাওয়া আসমানের অবয়ব দেখা যাচ্ছে। এখন সান্দ্রর পিতার $1,000,000 সম্পত্তি কিংবা সহযোগী শক্তিশালী ইতালিয়ান মাফিয়া গ্যাং কোনো কিছুই তাকে বাঁচাতে সক্ষম হলো না আসমান নামক এই দানবের কবল থেকে। চোখ বুজে ফেলল সান্দ্র। সে জানে এই যন্ত্রণা, এই চোখ কোনোদিনও খুলবে না। এত অধিক মাত্রায় যন্ত্রণা অনুভূত হচ্ছে যে শরীরের নার্ভ সিস্টেম সেই অনুভূতিটুকু পর্যন্ত অনুভবে সক্ষম নেই আর। হিমশীতল বায়ুতে প্রকৃতি পরিপূর্ণ। ঘণ্টা খানেক আগে ঝিরঝিরে এক পশলা বৃষ্টি হয়েছিল, এখন অবশ্য বৃষ্টির বদলে শুধুমাত্র ঝোড়ো হাওয়া বইছে। আকাশ ঘন কালো মেঘপুঞ্জে আচ্ছাদিত। সেই মেঘের আড়াল থেকে ক্ষণে ক্ষণে নববধূর ন্যায় উঁকি দিয়ে নিজের দুটি ছড়িয়ে দিচ্ছে চন্দ্রাংশ। সম্পূর্ণ চন্দ্রের সাক্ষাৎ লাভ এখন সম্ভব নয়, কিছু অংশ অবলোকন করেই একটু স্বস্তি লাভ। বিশাল আম গাছটার নিচে পাক করে রাখা পোর্শে 17 এক বক্সটারের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রোজা নিজের ফোন ঘাটছে। গাড়িটার মডেল সে বের করেছে এই ফোন ঘেটেই। পোর্শে গাড়ি এমনিতেই বিশ্বজুড়ে বিখ্যাত। এই রেসিং মডেলের দাম বাংলাদেশি টাকায় 50,50,000 মতন। তথ্যটি উদ্ঘাটনের পর রোজা তক্তা খেয়ে রইল। কোনোদিন কারো বাইক কিংবা অটোরিকশার গায়েও হেলান দেওয়ার সুযোগ মেলেনি, আর বর্তমানে সে কিনা $8 কোটি মূল্যের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, যেন সেই এর মালকিন। বিষয়টি উপলব্ধি করতেই রোজা আস্তে করে সরে পড়ল। পোর্শে থেকে এক হাত দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ আগেই ঘূর্ণিঝড়ের অংশ দেশের চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করেছে এমন নিউজ দেখেছে রোজা। ঢাকার দিকে ধেয়ে আসতে খুব বেশি দেরি নেই। আবহাওয়ার উন্মাদনা তাই অনুভূত হচ্ছে বেশ। পায়চারি করতে থাকলো সে। পরনের খয়েরি শাড়ি আর হাত ছাড়া টপে শীতল বায়ুতে ঠেকাতে সক্ষম নয়। শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে বায়ুর ঝটকায়নি। এখন একটা ক্লাব থেকে কোনো এক ইতালিয়ান শিকার পাকড়াও করতে আসমানকে সাহায্য করেছে রোজা। অবশ্যই কোনো প্রশ্নের বালাই ছিল না। তাদের মধ্যেকার ডিলের প্রধান শর্তই ছিল বিনা প্রশ্নে আসমান যা বলবে তা করতে বাধ্য থাকবে রোজা। তবুও চিন্তা না করে সে থাকতে পারছে না। একের পর এক মানুষকে নৃশংসভাবে হত্যা করছে আসমান। কিসের জন্য? শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির আশায়। আসমান কি আদতেই মানসিকভাবে অসুস্থ? কিন্তু আচার ব্যবহারে তাকে যথেষ্ট বিচক্ষণ মনে হয়। এসবের মাধ্যমে কোন উদ্দেশ্য হাসিল করতে চাইছে আসমান? শুধুমাত্র খুনই নয়, খুনের ধরন অতিরিক্ত পাশবিক। এরও বর্বরতার কারণ রোজা মিলিয়ে উঠতে পারল না। আসমান বরাবরের মতোই এক অধরা রহস্য হয়েই রইল। ঠিক কতক্ষণ রোজা অপেক্ষা করেছে হিসাব নেই। হাত ঘড়িতে বর্তমানে সময় দেখাচ্ছে ভোর রাত 3:35। এর মাঝে এমন এক নির্জন স্থানে গাড়ির পাশে দাঁড়িয়ে একলা রোজা। সামনে খানিক অরণ্যের মতন জায়গা, ওপাশে খুব সম্ভবত আগে বসতি ছিল, কোনো অবৈধ কারখানা। সেখানে টেনে নিয়ে যাওয়া হয়েছে সান্দ্রকে। রোজা আসমানকে অনুসরণ করেনি। সে জানে আসমান কতটা নিষ্ঠুর রূপ ধারণ করতে সক্ষম। অস্তিত্বের সেই কদর্যতা পুনরায় উপলব্ধি করার প্রশ্নই জাগে না। অবশেষে রোজার অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটল। দূর থেকে হেঁটে আসতে দেখা গেল আসমানকে। অবয়ব লক্ষ্য করে কয়েক মুহূর্তের জন্য থমকে পড়ল রোজা।
কালো লেদার জ্যাকেটের রক্তের ছাপ, হাতের গ্লাভস জোড়া পুরোটাই রক্তে চুপচুপ করছে। চাপাতি এবং ম্যাসিভ নাইফ দুটো আলগোছে ঝুলছে। অবিশ্বাস্য হলেও সত্য, আসমানকে এমন রূপে পর্যবেক্ষণ করে রোজা আগের মতন হতবিহ্বল হয়ে উঠল না আর। এমনটি সে আশা করেছিল। খুব একটা ব্যতিক্রম ঘটেনি। আসমান গাড়ির কাছে পৌঁছে নিজের গ্লাভস দুটো একটানে খুলে ফেলল। অস্ত্র এবং গ্লাভস একটি প্যাকেটে ভরে গাড়ির বক্সে ফেলে রাখলো। রোজা নিঃশব্দে তাকিয়ে দেখল শুধু কার্যক্রম। একটা পানির বটল বের করে রোজার দিকে এগিয়ে দিল আসমান। কিছুটা দ্বিধান্বিত হয়ে সে সেটা হাতে নিল। ইশারায় বুঝলো কি করতে হবে। পানির বটল খুলে পানি ঢালতেই আসমান নিজের হাত জোড়া থেকে রক্ত ধুয়ে নিল। রোজা বটলের মুখ বন্ধ করতে করতে সে কোমরে হাত দিয়ে চারিপাশে তাকালো, যেন কি এক চিন্তায় আছে। সান্ড্রো, মিনমিন করে বলে উঠল রোজা, যদিও আসমান তাকে কি পরিণতি দান করেছে জানার বিন্দু মাত্র ইচ্ছা নেই আর। তবুও অস্বস্তিকর পরিবেশটা কাটাতে চাইছে সে। আসমান রোজার দিকে ফিরল না, চেয়ে থাকলো আকাশের দিকে। তারপর হঠাৎ বলল, আপাতত বেঁচে আছে, খুব বেশিক্ষণ থাকবে না, ধুকে ধুকে নিঃশ্বাস হবে। প্রথমবারের মতন আসমানের কণ্ঠে এক ধরনের তৃপ্তি প্রকাশ পেল, নাকি রোজার ভুল ধারণা। একটি দীর্ঘশ্বাস ফেলল সে। আসমানের সঙ্গে এই পথে আসার সময় যতটুকু বুঝতে পেরেছে সে, যে এই জায়গাটি অত্যন্ত নির্জন এবং এক কথায় পরিত্যক্ত। বিশেষ করে একটি ভৌতিক কাহিনী প্রচলিত রয়েছে এই এলাকাকে ঘিরে। মানুষের আনাগোনা নেই বললেই চলে। কেউ ভুলক্রমে এলেও জঙ্গলের ওপাশের কারখানায় কোনো দিন হানা দেওয়ার সাহস করবে না। সান্দ্রর মৃতদেহ গলে পচে মাটির সঙ্গে মিশে যাবে, কেউ টেরও পাবে না। কি মর্মান্তিক মৃত্যু! আসমান পিছনে ফেরায় রোজা নিজের চিন্তা থেকে বাস্তবে পদার্পণ করলো। পিশাচটির মৃদু কণ্ঠস্বর ধ্বনিত হলো কানে। গুড জব টুডে। রোজার চোয়াল ঝুলে পড়ল। নিজের শ্রবণ ইন্দ্রিয়কে সে বিশ্বাস করতে পারল না। আসমান কি এইমাত্র প্রশংসা করলো? সে কি আদৌ ঠিক শুনেছে? সে যাই হোক, তাতে হঠাৎ করে এতটা ভালো লাগছে কেন? কি আশ্চর্য! এই দানবের প্রশংসা বা হৃদয়ে ভালো লাগা সৃষ্টির কারণ হতে পারে নাকি? হঠাৎ দমকা হাওয়ায় শিউরে উঠল রোজা। স্মরণ হলো যে বাহুজোড়া উন্মুক্ত, তাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। রোজা নিজের শাড়ির আঁচলটি টেনে নিতে নিতে আসমান এগোলো। হতভম্ব হয়ে রোজা খেয়াল করলো আসমান নিজের জ্যাকেটের চেইনে হাত দিয়েছে। 1 মিনিট, এই ছেলে কি এখন তাকে নিজের জ্যাকেট ধার দেবে? ঠিক সিনেমা কিংবা ড্রামা সিরিজের নায়কদের মতন। রোজার হৃদস্পন্দন থমকে পড়ল। যদিও জ্যাকেটের শুষ্ক রক্তছোপ লেগে রয়েছে, তা যদি আসমান নিজে রোজার শরীরে জড়িয়ে দেয় তাহলে তা উপেক্ষা করা কি সম্ভব হবে? জ্যাকেটটি অর্ধেক খুলে নিজের বাহু নড়াচড়া করলো আসমান। গরম লাগছে। শীতল বায়ু প্রবেশের জন্য গলা উন্মুক্ত করে দিয়েছে। রোজা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল দৃশ্যটির দিকে। এতক্ষণ কি ভাবছিল সে, কি আশা করছিল? নির্ঘাত মাথা খারাপ হয়ে গিয়েছে। টাস করে নিজের কপালে চাপড় বসালো সে। আসমান রোজার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই বিব্রত বোধ করে নিজের দৃষ্টি সরিয়ে নিল রোজা। কণ্ঠ পরিষ্কার করে বলল, এখন নিশ্চয়ই বাড়িতে ফিরবো, দয়া করে বলবেন না আরো কোনো কাজ আছে। বাসায় ফিরবো। বলে ড্রাইভিং সিটের দিকে এগোলো আসমান। রোজা প্যাসেঞ্জার সিটের দখল নিতে নিতে সে ইগনিশনে চাবি ঢুকিয়ে মোচড় দিতেই মৃদু গর্জন করে চালু হয়ে গেল দ্রুত গতির 300 হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন। আসমান স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করতে নিজের আসনে বসে অন্যমনস্ক হয়ে রোজা ভাবল, কি অবলীলায় না সে আসমানের বাড়িকে বর্তমানে নিজের বাড়ি বলে আখ্যায়িত করে ফেলল। কপালে হাত ঠেকিয়ে একটি নিঃশ্বাস ফেলল রোজা। পরদিন সন্ধ্যা 7:20 ঘড়িতে সময় দেখে রোজা প্রথমে বিশ্বাসই করে উঠতে পারেনি যে এতটা সময় সে ঘুমিয়ে কাটিয়েছে। এখন ভোর নাগাদ মার্বেলে ফিরে সোজা নিজের কক্ষে গিয়ে বিছানায় আছড়ে পড়েছিল রোজা। এরপর আর হুঁশ হয়নি, কিন্তু তাতে সকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল এবং সে টেরটুকুও পেল না। এটা কেমন ব্যাপার? জীবনে প্রথম বোধহয় টানা এতটা দীর্ঘ সময় জুড়ে ঘুমিয়ে কাটিয়েছে সে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
এর পিছনে অবশ্য কিছু কারণ রয়েছে। প্রথম কারণ, কক্ষের বিছানা বেশ আরামদায়ক, আগের চৌকি ছিল আর পরিবারের ব্যবহৃত কম দামে কেনা জিনিস। সামান্য নড়লেই এমন শব্দ করতো যে তাতে নিদ্রায় বিপদ। দ্বিতীয় কারণ, এই কারণটি একটু অদ্ভুত। আসমানের সঙ্গে প্রথম নিজের চিলেকোঠার ঘরে কাটানো রাতে রোজা এক বিন্দু ঘুমাতে পারেনি, কিন্তু বর্তমানে বাড়িতে সে মুহূর্ত যাপন করছে আসমানের সাথে। এর অর্থ হয়তো রোজা আসমানকে ধীরে ধীরে বিশ্বাস করতে আরম্ভ করেছে। যতই দানব পিশাচ হোক না কেন, রোজার সঙ্গে কোনো শত্রুতা তো নেই। প্রয়োজন না পড়লে কোনো প্রকার ক্ষতি করবে বলে মনে হয় না। ক্ষুধায় পেটে মোচড় দিয়ে উঠতেই রোজা কিচেনের দিকে এগোলো। এত সংকোচের বালাই করে লাভ নেই। সুবিশাল কিচেনে প্রবেশের পর প্রথম 5 মিনিট রোজা শুধুমাত্র চারিদিকে তাকিয়েই অতিবাহিত করলো। ক্রিম শেডে আচ্ছাদিত সম্পূর্ণ কিচেন জুড়ে রয়েছে ক্যাবিনেট, দেওয়ালে ঝুলন্ত প্রয়োজনীয় সামগ্রী রাখার তাক, ডিশওয়াশার, কফি মেশিন, ওভেন থেকে আরম্ভ করে রান্নার জন্য প্রয়োজনীয় প্রায় সকল বস্তুই উপস্থিত রয়েছে। এমন কিছুও রয়েছে যাদের নাম পর্যন্ত রোজা জানে না। এই আসমান কি আদৌ রান্না করে? মনে তো হয় না। তাহলে এত জিনিস রাখার মানে কি? ছেলেরা গ্রসারি স্টোর থেকে কেনা প্যাকেটজাত খাবার কিংবা ইনস্ট্যান্ট নুডলসের উপর ভর করে চলবে, এমনটাই স্বাভাবিক ধারণা ভেবে রোজা ফ্রিজের দিকে গেল। নিশ্চিত ক্যান ফুড না হয় চকলেট জাতীয় কিছু পেয়েই যাবে, এমন আশা নিয়ে ফ্রিজের দরজা খুলে রোজা বরফের মতন জমে গেল। সে কি ভুল দেখছে? সম্পূর্ণ ফ্রিজের তাক জুড়ে সজ্জিত রয়েছে শাকসবজি এবং তাজা ফলমূল। ফ্রিজিং সেকশনে ক্যান ফুডের পরিবর্তে রয়েছে মাছ মাংসের প্যাকেট, আদা রসুন বাটারও আলাদা জায়গা বিদ্যমান। রোজা হা করে তাকিয়ে রইল। কি, এই ছেলে রান্না করে খায় নাকি? অসম্ভব। নিশ্চয়ই রোজা এসেছে বলে কোনো এক সময় কিনে এনেছে, না হলে হয়তো সেই 26 তলার চারুলতা এসে রান্না করে দিয়ে যায়। তাই হবে। নিজের মনকে বুঝ দিয়ে যেই না ফ্রিজের দরজা আটকে পাশে ফিরল রোজাও, অমনি বিপরীত প্রান্তে ক্যাবিনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আসমানকে খেয়াল করে আটকে উঠল সে। কিছুক্ষণের জন্য ভয়ই পেয়ে গিয়েছিল এমন অতর্কিত আগমনে, কিন্তু আসমান এলো কখন? রোজা অনুধাবনও করল না। রোজা বিব্রত বোধ করে সরে যেতেই আসমান এগিয়ে ফ্রিজ খুলল। নিচের চেম্বার থেকে একটি আপেল বের করে রোজার দিকে ছুড়ে দিল। আপাতত এটা খান, আমি কিছু রান্না করছি। আপেলটা ক্যাচ করে ফ্যাল ফ্যাল করে আসমানের দিকে তাকিয়ে রইল রোজা। আপনি রান্না করবেন? আপনি নিজে? রোজার প্রশ্নে আশেপাশে তাকালো আসমান। আমি ছাড়া আর কেউ আপনার সামনে আছে কি? না মানে? ঢোক গিলে চুপ করে গেল রোজা। আসমান খুব একটা আগ্রহ প্রদর্শন করল না। পরিধানের হুডির উপর জড়িয়ে নিল কিচেন অ্যাপ্রন, হাতা গুটিয়ে উন্মুক্ত করে নিল লম্বাটে আঙুল সম্বলিত হাত জোড়া। অপরদিকে রোজা দেওয়ালের ক্যাবিনেটের উপর নিজেকে টেনে তুলে আপেলে কামড় দিতে দিতে অত্যন্ত মনোযোগী ভঙ্গিতে আসমানের কার্যক্রম পর্যবেক্ষণ করতে লাগলো, যেন এই ছেলে খাবারে কিছু উলটপালট মেশাতে না পারে। হ্যাঁ তাই, এমন নিবিড় পর্যবেক্ষণের এমন উদ্ভট অজুহাতই দাঁড় করালো রোজা। কি রাঁধবে এই ছেলে? মানুষের মাংসের বিরিয়ানি, রক্তের ড্রিঙ্কসের সালাদ কিংবা হাড়গোড়ের নেহারি? মনে মনে বিনোদনের জন্য প্রস্তুত হলো রোজা, কিন্তু তাকে পুনরায় বিস্ময়ের 7ম পর্যায়ে ঠেলে দিল আসমান নামক এই পুরুষ। প্যাকেট থেকে স্প্যাগেটি বের করে সিদ্ধ হতে দিল আসমান। গাজর, ক্যাপসিকাম, মাশরুম এবং হোয়াইট অনিয়ন নিল ফ্রিজ থেকে। সিঙ্কে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিল সবজি। ছুরি তুলে চপিং বোর্ডের উপর পেঁয়াজ রেখে অভিজ্ঞ ভঙ্গিতে কাটতে লাগলো সে। কাঠের বোর্ডের টাক টাক শব্দ প্রতিধ্বনিত হতে থাকলো সমস্ত রান্নাঘর জুড়ে। রোজা শুধু নিষ্পলক চোখে দেখেই গেল, যেন ইউটিউব ভিডিওর কোনো শেফকে দেখছে সে, এমন অনুভূতি হচ্ছে। সবজি কাটা শেষে প্যানে হালকা তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে নাড়তে নাড়তে ব্লেন্ডারে কিছু টমেটো পেস্ট করে নিল আসমান, সঙ্গে স্প্যাগেটি সস মিশিয়ে বাটিতে রাখলো। সিদ্ধ স্প্যাগেটি সিঙ্কে ধুয়ে তা প্যানের সবজিতে ঢেলে সস দিয়ে মিশ্রিত করে নিল। সঙ্গে লবণ, কয়েক ফোঁটা লেবুর রস এবং পেপ্রিকা পাউডার দিতে ভুলল না। মিনিট কয়েক নাড়ার পর 2টি প্লেটে ঢেলে চিজ দিয়ে গার্নিশ করে দিল সে। রোজা লোভনীয় খাবারের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো। একটাও শব্দ উচ্চারণে সক্ষম হলো না।
স্প্যাগেটি সরিয়ে রেখে ফ্রিজ থেকে অ্যাপেল, আঙুর এবং একটি বড় সড়ো কলা বের করলো। আসমান পুনরায় কাটিং বোর্ডে তা রেখে ছোট ছোট কিউবে আকারে কাটতে শুরু করলো। কাজটা করার সময় হুডির ঢোলা হাতা নেমে আসছে বারবার। কোনো মতে টেনে টুনে আসমান ঠিক করছে, হাত দিতে পারছে না ফলের রস লেগে থাকায়। ব্যাপারটা খেয়াল করে রোজা ক্যাবিনেট থেকে নেমে এগিয়ে এলো। আমি সাহায্য করি। অনুমতি চাইল রোজা। সে একটা বিষয় খেয়াল করেছে, আসমান মানুষের স্পর্শ পছন্দ করে না। মনোবিজ্ঞানের ভাষায় নানাভাবে একে বিশ্লেষণ করা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য একটি অবস্থা পিটিএসডি বা পাস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এক্ষেত্রে পূর্ববর্তী কোনো দুর্বিষহ অভিজ্ঞতার কারণে মানুষ কোনো কিছুকে এড়িয়ে চলতে আরম্ভ করে বা ভয় পেতে শুরু করে। আসমানের ক্ষেত্রে কোনো প্রকার পিডিএসডি রয়েছে কিনা তা রোজার পক্ষে জানা সম্ভব নয়, তাই সে অনুমতি চাওয়া শ্রেয় মনে করলো। রোজার প্রশ্নে এক মুহূর্ত ভাবলো আসমান, তারপর মাথা নেড়ে নিজের হাত এগিয়ে দিল। রোজা হালকা হেসে সাবধানে আসমানের হাত স্পর্শ করলো। ত্বক ছোঁয়া এড়িয়ে সে হুডির হাতা ভাঁজ করে করে গুটিয়ে তুলে দিল একেবারে আসমানের কুনুই পর্যন্ত। প্রথমবারের মতন আসমানের অতিরিক্ত শুভ্রতর ত্বক এতটা কাছ থেকে লক্ষ্য করার সুযোগ পেল সে। আসমানের দুই বাহুই যথেষ্ট শক্তিশালী, তা পেশি এবং শিরা উপশিরার অস্তিত্ব দেখে বোঝা সম্ভব। নিশ্চয়ই শারীরিক কসরত করে সে। মাস্কের উপর থেকে এক পলক রোজার দিকে তাকালো আসমান, তারপর নিজের হাত সরিয়ে নিল সহসাই। রোজাও দূরে সরে গেল। পুনরায় ফলে মনোযোগ দিল সে। রোজা ভেবেছিল হয়তো ছোট্ট একটা ধন্যবাদ পাবে সে, কিন্তু আসমান হঠাৎ করেই কেমন পরিবর্তিত হয়ে গিয়েছে। রোজা দেখতে পাচ্ছে ফল কাটার সময় ঘন ভ্রুজোড়া বারবার কুঞ্চিত হয়ে আসছে, হয়তো কিছু একটা ভাবছে সে। প্রশ্ন করে মেজাজ আরও বিগড়ে দেওয়া থেকে বিরত রইল রোজা। ৮ ঘন্টার মাথায় আসমানের কাজ সম্পন্ন হলো। চিজ, স্প্যাগেটি এবং ফ্রুট সালাদ রোজার প্লেটগুলো আসমান কিচেনের সঙ্গে লাগোয়ার টেবিলে রাখলো। আপনি এত ভালো রান্না করতে জানেন? দীর্ঘ নীরবতার পর বুলি ফুটল রোজার। আসমান এক পলক তাকালো, পরবর্তীতে কিচেন অ্যাপ্রন খুলতে খুলতে জানালো, শিখেছি। ও, কারো কাছ থেকে নাকি আমার মতো ইউটিউব দেখে? রোজা ভেবেছিল এই প্রশ্নের জবাব আসমান দেবে না, কিন্তু কিচেন টিস্যু দিয়ে চুলার চারিপাশ মুছতে মুছতে মৃদু কণ্ঠে আসমান জানালো, একজনের কাছ থেকে। এটুকুই। রোজাও খুব বেশি চাপ প্রয়োগ করলো না। আসমান টিস্যু ডাস্টবিনে ফেলে গেলে টেবিলের উপর রাখা ফোনটা কোমল রিংটনে বেজে উঠল। কাছাকাছি থাকায় রোজা সেটা তুলে আসমানের দিকে বাড়িয়ে দিল। তবে কলার আইডি সে দেখে ফেলেছে ইতোমধ্যেই, বাবা নামে সেভ করা। আসমান ফোন রিসিভ করলো রোজার সামনে। নিজে থেকে কিছুই বলল না, অপর প্রান্ত থেকে বলার অপেক্ষা করলো। বিয়ে করেছো শুনলাম। নীরব আসমান। ঠিক বিশ্বাস করতে পারলাম না। এবারেও নিঃশব্দ আসমান। উপাস থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। একবার বলতে পারতে। সরি। আস্তে করে বলল আসমান। টেবিলের পাশে দাঁড়ানো রোজা এই প্রথম আসমানকে কাউকে সরি বলতে শুনে হতবাক হয়ে রইল। ওপাশ থেকে কি বলা হচ্ছে তা অবশ্য সে শুনতে পাচ্ছে না, তবুও এটুকু বুঝতে সে সক্ষম যে মানুষটাকে আসমান ভীষণ সম্মান করে, তা অব্যক্ত দৃষ্টিতেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, যা ভালো মনে হয় করো, কিন্তু নিজের কোনো ক্ষতি করে নয়। আচ্ছা। আমি বাংলাদেশে আসছি আগামী মাসে। তোমার স্ত্রীর সঙ্গে একটু সাক্ষাৎ করা জরুরি। এক মুহূর্তের জন্য ঠোঁটে ঠোঁট চেপে রইল আসমান, পরবর্তীতে জানালো, ঠিক আছে। টেক কেয়ার। ফোনের লাইন কেটে গেল। স্ক্রিনের দিকে এক মুহূর্ত চেয়ে থেকে পরবর্তীতে ফোন ট্রাউজারের পকেটে ভরে ফেললো আসমান। রোজার দিকে একবারও আর তাকালো না। একটা ট্রেতে নিজের খাবারগুলো তুলে নিয়ে কিচেন থেকে বেরিয়ে গেল। টেবিলে বসে তাকে সিঁড়ি বেয়ে 2 তলায় আড়াল হয়ে যেতে দেখল রোজা। নিজের চেহারা নিয়ে এত কিসের রাগ ঢাক যে সামান্য খাবারটুকু পর্যন্ত সামনে বসে খেতে পারবে না। মনে মনে ভাবল রোজা। পরক্ষণে একটা নিঃশ্বাস নির্গত করে খাবারে মনোযোগ দিল। প্রথম চামচ মুখে দিয়েই রোজা স্বীকার করতে বাধ্য হলো, আসমান দারুণ একজন রাঁধুনি। নিজের সুবিশাল অফিস কেবিন রুমের চেয়ারে বসে
বাইরের শহরটার দিকে চেয়ে রয়েছেন বাদশা কায়সার। সময়টা পড়ন্ত বিকাল। দিবাকর ধীরে ধীরে অস্ত যাচ্ছে গগনের পশ্চিম প্রান্তে। ছায়া মাখা সোনালি রৌদ্র এসে সম্পূর্ণ কেবিন আচ্ছাদিত করে তুলেছে। দিনের এই সময়টি ছেলের ভীষণ প্রিয় ছিল। বর্তমানে যে চেয়ারে তিনি বসে আছেন ঠিক সেখানেই এখন থেকে 1 মাস আগেও বসতো ছেলে, কিন্তু এখন সেই ছেলে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। পিতার কাঁধে সন্তানের লাশ, এই বাক্যটির মর্মার্থ বর্তমানে বাদশা কায়সার তীব্রভাবে অনুভব করছেন। বাহ্যিক অবয়বে তাকে এক পরিমিত সত্তার অধিকারী মনে হয় সর্বদাই, কিন্তু তিনি নিজের অন্তর চিরে দেখাতে পারছেন না স্নেহের সন্তানের চলে যাওয়ার কতটা রক্তক্ষরণ হৃদয়ে হচ্ছে অনবরত। পরপর 5 কন্যার পর একমাত্র পুত্র সন্তান এই নাবিল। অতি আদরের এবং শখের এই সন্তানের খণ্ডিত বিখণ্ডিত মরদেহ তিনি চাক্ষুষ পর্যবেক্ষণ করার মনোবল পাননি। জেদি হোক, কুলাঙ্গার হোক, মেয়েবাজ হোক, নিজের ঔরসজাত সন্তানই তো। তাছাড়া পুরুষ মানুষ একটু আধটু ওরকম করতেই পারে, এটা তাদের জন্মগত অধিকার। পুরুষ মানুষের জন্মই হয় নেতৃত্ব প্রদানের জন্য। সারাদিন কাজে কর্মে ব্যস্ত থেকে রাতে বিরাতে আয়েশ ফুর্তি করতে মন চাইতেই পারে, এটা খুব দোষের কিছু নয়। কিন্তু সন্তানকে এভাবে অকালে চলে যেতে হলো কেন? চিতাবাঘের আক্রমণ? হাস্যকর। এক চরিত্রহীনার পাল্লায় পড়ে ছেলে নিজেকে ধ্বংস করার মতন মহাবোকা নয়, সেভাবে মানুষ করা হয়নি তাকে। কপালে হাত ঠেকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেললেন বাদশা কায়সার। বহু পূর্বেই তিনি শপথ নিয়েছেন নিজের ছেলের পরিণতির জন্য দায়ী ব্যক্তিকে পাকড়াও করলে জ্যান্ত ছাড়বেন না কোনোদিন। স্যার। নম্র কণ্ঠের সম্বোধন কানে যেতেই চেয়ার ঘুরিয়ে পিছন ফিরলেন বাদশা। দরজার সামনে আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় ভেতরে আসার অনুমতি প্রদান করলেন। আকাশ এগিয়ে এসে খানিক বিরক্তির সাথেই একটা ফাইল রেখে দিল বাদশা কায়সারের সম্মুখে। কেবি গ্রুপের অধিপতি সেটি হাতে তুলে নিলেন। সদা নির্ভার চেহারায়ও অদ্ভুত এক বিস্ময় ফুটে উঠল সহসাই। স্যার, আর অস্বীকার করা সম্ভব নয়। আকাশের দিকে তাকালেন বাদশা। বিশ্বাসযোগ্য এই ছেলেটি সর্বদাই নিয়ন্ত্রিত ব্যবহার করে থাকে, কিন্তু এখন এর মাঝেও এক উদ্ভ্রান্ততা প্রকাশ পাচ্ছে। প্রথমে আলাউদ্দিন, এরপর নাবিল স্যার, আর এখন স্যান্দ্র। ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ আ ক্লিয়ার সিকোয়েন্স? সিকোয়েন্স অফ হোয়াট? কঠোর এবং কর্কশ কণ্ঠে শুধালেন বাদশা, যেন নিজের সর্বশক্তি ব্যবহার করে অস্বীকার করতে চাইছেন পরিস্থিতিকে। আকাশ জবাব দিতে সক্ষম হলো না। দৃষ্টি নামিয়ে তাকিয়ে থাকলো মেঝের দিকে। দীর্ঘ কয়েক মিনিট অস্বস্তিকর নীরবতা ভর করল সম্পূর্ণ ক্যাবিন জুড়ে। বাদশা ততক্ষণে বেশ মনোযোগ দিয়ে ফাইলটি বারংবার পড়লেন। ঈষৎ বয়স্ক চেহারায় কপালে কয়েক সারি চিন্তার ভাঁজ পড়ল। চোয়াল ঝুলে পড়ল এক প্রকার হতাশায়। কিছুটা দূরে থেকেও পিন পতন নীরবতার মাঝেও কেবি সাম্রাজ্যের অধিপতির দ্রুতগতির হৃদস্পন্দন ধ্বনি স্পষ্ট কর্ণগোচর হচ্ছে আকাশে। শীতল বাতাস ছড়িয়ে দেওয়া সত্ত্বেও এসির প্রভাব কাটিয়ে মাথা থেকে একটি আতঙ্কের ঘামের ফোঁটা টলটল করে নামছে নিচের দিকে। বাদশা কায়সারের কম্পিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো হঠাৎই। তোমার কি ধারণা ও বেঁচে আছে? এই প্রশ্নের উত্তর করার দুঃসাহস আকাশ প্রদর্শন করল না। নীরবে তাকিয়ে রইল বাইরের শহুরে দৃশ্যের পানে। ফাইলটা সরিয়ে রাখলেন বাদশা, নিজেও অনুসরণ করলেন আকাশের দৃষ্টি। দ্বিতীয় দফায় নীরবতা নেমে এলো, তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার পূর্বে বাদশা জিজ্ঞেস করলেন, ওই মেয়েটার কি খবর? এক্সপার্ট টিম কাজ করছে, কিন্তু তার অবস্থান জানা সম্ভব হচ্ছে না। তৎক্ষণাৎ যান্ত্রিক কণ্ঠস্বরে জবাব দিল আকাশ। বাদশা মুহূর্ত কয়েক কি যেন ভাবলেন। সামান্য একটা কলগাল এতগুলো দিন ধরে এক্সপার্টদের চোখে ধুলো দিয়ে আড়ালে রয়েছে, বিষয়টা মানতে পারলাম না। আমি দুঃখিত স্যার, স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আমাদের টিমের কিছু সীমাবদ্ধতা রয়েছে। দ্য গার্ল ইজ বিইং প্রোটেক্টেড। আকাশ চুপ করে রইল। মাথা তুলে তাকালেন বাদশা। বাইরের অস্তমিতের আভা ছেলেটির কঠোরতাপূর্ণ চেহারায় প্রতিফলিত হচ্ছে। কলপ দেওয়া চুলের মাঝেও গুটিকত পরিপক্ক চুল রূপর্ণায় চিকচিক করছে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।